আজকে আমরা ম্যাথের যে টপিকটা জানবো সেটা হচ্ছে ত্রিভুজ। দেখো এখানে বিভিন্ন রকমভাবে ডেফিনেশন দেওয়া আছে, বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করা আছে। শুধুমাত্র বৈশিষ্ট্য পড়ে গেলে বা এখানে দেখো একটা ডেফিনেশন দিয়ে দিয়েছি, সেই ডেফিনেশনটা শুধু বলে গেলে সেটা নয়। এখানের প্রত্যেকটা পার্টকে আমি বোঝানোর চেষ্টা করব যাতে এখানে যে লেখাগুলোই রয়েছে সেগুলো আমাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকে। ডেফিনেশন যেটা রয়েছে ইনক্লুডিং ডেফিনেশন, যেমন এখানে ৩ টে আমরা জিনিস ইউজ করেছি ত্রিভুজের ডেফিনেশনের ক্ষেত্রে। একটা হচ্ছে রেখাংশ, রেখাংশ কী সেটাও জানবো। একটা হচ্ছে সীমাবদ্ধ, সেটা জানবো। একটা হচ্ছে সমতলীয় ক্ষেত্র। তার মানে যখন আমরা পড়ছি বা যখন কোনো একটা জিনিস আমরা জানছি, সেই জানাটা যেন আমার একটা ক্লিয়ার আইডিয়া থাকে সেটা সম্পর্কে। আমরা পড়া পড়াটাতে যাচ্ছি। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ত্রিভুজের ডেফিনেশনটা দেওয়া আছে। ডেফিনেশন কী বলেছে? ডেফিনেশনটা হচ্ছে একটা জ্যামিতিক চিত্র যেটা ৩ টে রেখা দ্বারা সীমাবদ্ধ থাকে, একটি সমতলীয় ক্ষেত্র। তার এখানে ৩ টে আমরা বললাম যে একটা ৩ টে জিনিস পাচ্ছি। একটা জিনিস কি? একটা জিনিস হচ্ছে যে রেখাংশ। রেখাংশ একটা জিনিস আসছে। আরেকটা কি আসছে? একটা হচ্ছে সীমাবদ্ধ। আরেকটা হচ্ছে সমতলীয় ক্ষেত্র। তাহলে এখানে রেখাংশ বলতে কি বোঝানো হয়েছে? রেখাংশ বলতে গেলে আমাকে আগে রেখা জিনিসটা জানতে হবে। রেখা জিনিসটা কি? না এইটা হচ্ছে এইটা হচ্ছে রেখা। মানে এই যে লাইনটা আমরা দিয়েছি, এই লাইনটা কিন্তু বিস্তৃত রয়েছে। অর্থাৎ এই দিকে চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। আর এই দিকটাও চলে যাচ্ছে, চলে যাচ্ছে। অনন্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেইটাই হচ্ছে আমাদের রেখা। সেটা হচ্ছে রেখা, সেটাকে বলা হয় রেখা। এই পুরোটা যেটা চলছে সেই জন্য এই দিক পর্যন্ত বিস্তৃত যাচ্ছে বলেই এরকমভাবে দুদিকেই তীর চিহ্নের মতো দেওয়া থাকে। এটা হচ্ছে রেখা, এটা কিন্তু রেখাংশ নয়। তাহলে রেখাংশ কোনটা? রেখাংশ হচ্ছে এই যে রেখা আমরা আঁকলাম, এখান থেকে একটা পার্ট যদি আমরা কেটে নিই, মনে করো এই অংশটা কেটে নিলাম। তাহলে পেলাম এই টুকরোটা। এই যে একটা টুকরো পেলাম, এই টুকরোটাই হচ্ছে রেখাংশ। এই টুকরোটাই হচ্ছে রেখাংশ। অর্থাৎ রেখা থেকে যখন আমরা একটা পার্ট কেটে নিচ্ছি, যেটার দুদিকটা অনন্ত পর্যন্ত বিস্তৃত নয়, যেটার একটা নির্দিষ্ট, তার মানে কি এখান থেকে এটা মাপতে পারবো। এইটা কিন্তু মাপতে পারবো না, কারণ কত দূর পর্যন্ত বিস্তৃত সেটা আমরা জানি না। যদি আমি পরবর্তী ক্ষেত্রে এই পার্টগুলো রেখাংশ এইগুলো নিয়ে আমি আসবো, কিন্তু যেহেতু ত্রিভুজের সাথে এইটা একটা রিলেটেড রয়েছে সেই জন্য আমরা এই অংশটা আমাদেরকে জানতে হবে। তাহলে এইটা হচ্ছে রেখাংশ। রেখাংশ তাহলে আমরা প্রথমটা বুঝলাম, রেখাংশ কি সেটা বুঝলাম। এরপরে আসে সীমাবদ্ধ। তার মানে ৩ টে রেখাংশ নেব, এরকমভাবে ৩ টে রেখাংশ নেব। একটা হচ্ছে এরকম নিলাম, একটা হচ্ছে এরকম নিলাম, আরেকটা হচ্ছে এরকম নিলাম। তাহলে কি ত্রিভুজ হয়ে গেল? না, এটা ত্রিভুজ নয়। এটা বলছে সীমাবদ্ধ হতে হবে। অর্থাৎ কি? এর এই যে আমরা একটা মনে করো একটা শিশু রয়েছে, সেই শিশুটাকে যখন আমরা ত্রিভুজ বোঝাবো, শিশুটা এই অংশটা দিয়ে বাইরে বেরিয়ে যেতে পারে। তার মানে কি এমন একটা বেড়া দেবো যাতে যদি একটা শিশুকে ৩ টে রেখাংশের মাঝে রাখা হয়, তখন সেটা একটা বেড়ার মতো কাজ করবে যেখান দিয়ে ও বেরোতে পারবে না। তাই সেটা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ আবদ্ধ আকারে থাকছে। এরকম আবদ্ধ আকারে থাকছে। যেটার জন্য কি হচ্ছে? আবদ্ধ আকারে থাকছে, যেটাকে আমরা সীমাবদ্ধ বলছি। তাহলে প্রথম পার্টটা বুঝলাম, দ্বিতীয় পার্টটা বুঝলাম। আরেকটা হচ্ছে সমতলীয় ক্ষেত্র। মানে এই যে ত্রিভুজের যে ছবিটা আঁকবো, সেই ছবিটা হবে ত্রিভুজ যে ৩ টে রেখা দ্বারা সীমাবদ্ধ হবে সেটা হচ্ছে সমতলীয় হবে। সমতলীয় যদি আমরা বক্রতলীয়র ব্যাপারটা দেখি সেটা হচ্ছে এরকম। এরকম হচ্ছে একটা বক্রতল মনে করি, একটা এরকমভাবে একটা বক্রতল রয়েছে। এখন এই বক্রতলের উপরে একটা নাও বা দুটো নাও, একটা রেখা টানলাম। এরকমভাবে একটা রেখা টানলাম। এরকমভাবে একটা রেখা টানা হয়েছে। এইটা হচ্ছে একটা রেখাংশ। এরকমভাবে একটা রেখাংশ টানলাম। এই রেখাংশ কোনো একটা ক্ষেত্রকে সমতল ক্ষেত্র বলব কখন? যদি আমি বক্রতলটা আগে দেখে নিই। এই যে রেখাটা টানলাম, এই রেখাটার উপরে যদি আমরা একটা বিন্দু ধরি, এই একটা বিন্দু, রেখাটার উপর বিন্দু রয়েছে, এখানে একটা বিন্দু রয়েছে, এইখানে একটা বিন্দু রয়েছে, এইখানে একটা বিন্দু রয়েছে। এরকমভাবে এগুলোর উপরে বিন্দু রয়েছে। অসংখ্য বিন্দু রয়েছে। কিন্তু সব বিন্দুগুলো দেখো, এই যে বক্ররেখাটা আমি এঁকেছি যেটা লাল কালার, রেড কালার রয়েছে, সেটার উপরে নেই কিন্তু। এই যে এই জায়গাটা দেখলাম, এই জায়গাটা, এই যে এই জায়গাগুলো, এইগুলো কিন্তু এইটার উপরে নেই, এইটার উপরে নেই। এরা আলাদা আছে। তার মানে কি? তার মানে হচ্ছে সমতল হচ্ছে সেই তলটা যে তলের উপরে এইটা সমতল রয়েছে, এইটা সমতল রয়েছে। এই সমতলের উপরে যদি আমরা যে কোনো একটা রেখা টানি, এই রেখাটার প্রতিটা বিন্দুই কিন্তু এই সমতলটার উপরে থাকবে, এই তলটার উপরে থাকবে। সেটাই হচ্ছে সমতলীয়। এবং এই যে তলটার উপরে থাকবে, সেই তলের উপরে যদি আমরা একটা যে ত্রিভুজটা আঁকবো সেটা কিন্তু এই তলটার উপরে হবে। তার মানে একটা সমতল থাকবে, যে সমতলের উপরে এই ত্রিভুজের যে ক্ষেত্রটা রয়েছে সেটা কিন্তু অঙ্কন করা হবে। এরপরে আমরা নেক্সট পার্টে যাচ্ছি। এরপরে বলছে যে ত্রিভুজ সম্পর্কে, এটা পরে আসছি। ত্রিভুজ সম্পর্কে সমস্ত তথ্য এবং সূত্র আমরা পরপর এই অংশটাতে নিয়ে এসেছি। বলছে কোণের সমষ্টি। ত্রিভুজে ৩টি অভ্যন্তরীণ যে কোণ রয়েছে সেটার সমষ্টি সর্বদা ১৮০ ডিগ্রি হয়। প্রত্যেকটা এই যে এই একটা কোণ, ত্রিভুজের এই একটা কোণ আর এই একটা কোণ, ৩ টে কোণকে যদি আমরা যুক্ত করি তখন সেটার সমষ্টি হবে ১৮০ ডিগ্রি।
এরপরে বলছে যে বাহু শর্ত, যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর অপেক্ষায় বৃহত্তর হতে হবে। অর্থাৎ যে কোনো দুটি বাহু নিই আমরা, এই একটা বাহু নিচ্ছি, এই একটা বাহু নিয়েছি, এইটা একটা ত্রিভুজ নিয়েছি, এই ত্রিভুজটার বাহু হচ্ছে 3, এটা 4 নিলাম, আর এটা 5 নিলাম, হয়েছে? এইটাকে আমরা ধরছি A, এটাকে আমরা ধরছি B, এইটাকে আমরা ধরছি C। তুমি যদি A আর B কে যোগ করো, 3 আর 4 কে যোগ করো, 3 আর 4 এ যোগ করে হচ্ছে 7। সেটা সবসময় আরেকটা বাহুর থেকে বড় হবে। 3 আর 4 এ যোগ করে 7 হয়। এটা আমরা কি পেলাম যে এই আরেকটা বাহু মানে সি এটার থেকে বড় হলো। এবার আমরা এরকম ভাবেও দেখতে পারি, এই দুটো বাহু নিলাম। এই দুটো বাহু নিলে যোগফল কত হবে? 9 হবে। 9 টা দেখো 3 এর থেকে বড়। আবার আমি এই দুটো বাহুকে যোগ করছি। এই দুটো বাহুকে যদি যোগ করি 5 আর 3 এ হচ্ছে 8। 8 টা কিন্তু 4 এর থেকে বড়। এটা হচ্ছে ত্রিভুজ হওয়ার শর্ত। মানে যেকোনো দুটোকে বাহুকে যদি যোগ করে আমি অপর বাহুটার থেকে বড় মানটা পাই, তবেই কিন্তু ত্রিভুজটা সম্ভব হবে। নাহলে কিন্তু ত্রিভুজ আঁকা যাবে না। এটা হচ্ছে বাহুর শর্ত। নেক্সট পার্ট যদি আমরা দেখি, সেটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রে বহিস্থ কোণ কোনটা? না, ত্রিভুজের একটি বাহু যদি বর্ধিত করা হয়, তখন সেক্ষেত্রে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে বহিস্থ কোণ, এবং তার বিপরীত কোণটা হচ্ছে তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তো এই জিনিসটা আমি একবার দেখিয়ে দিচ্ছি যে এই হচ্ছে একটা ত্রিভুজ। এই হচ্ছে একটা ত্রিভুজ। এবার এই বাহুটাকে আমি বিস্তৃত করলাম। এই বাহুটা বিস্তৃত করলাম। তাহলে এই যে এই কোণটা যেটা পাচ্ছি, এইটাকে বলা হচ্ছে বহিস্থ কোণ। এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। এবং এই কোণটার মান হবে এই দুটো কোণের যোগফলের সাথে সমান। তার মানে এই কোণটা যদি আমার 30 ডিগ্রি হয়, এই কোণটা যদি আমার 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা হয়ে যাবে আ এটা 50 ধরো। তাহলে এই কোণটা হয়ে যাবে 80 ডিগ্রি। এই কোণটা হয়ে যাবে 80 ডিগ্রি। মানে এই কোণটা, বহিস্থ কোণটা হবে বিপরীতে যে দুটো অন্তস্থ কোণ রয়েছে তাদের যোগফলের সাথে সমান। এরপরে আমরা ত্রিভুজের প্রকারভেদ যেটা রয়েছে, সেই ত্রিভুজের প্রকারভেদটাতে আসছি। ত্রিভুজের যে প্রকারটা রয়েছে সেটা দুটো ভাগে ভাগ করা আসছে। একটা হচ্ছে বাহুর ভেদে এবং একটা হচ্ছে কোণের। মানে কোণ অনুযায়ী ভাগ করা যায়, আবার কোণ অনুযায়ীও ভাগ করা যায়, আবার বাহু অনুযায়ীতেও ভাগ করা যায়। যদি আমরা বাহুর দিকটা দেখি, বাহুর দিকে হচ্ছে সমবাহু ত্রিভুজ কাকে বলে? সমবাহু ত্রিভুজ কাকে বলে? যেটার ৩ টে বাহুর দৈর্ঘ্য সমান, এবং যেটা ৩ টে বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটা কোণেই হচ্ছে ৬০ ডিগ্রি। যেহেতু ৩ টে বাহু সমান হচ্ছে, সেহেতু কোণগুলো হচ্ছে 60 ডিগ্রি করে। এরপরে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যেকোনো দুটো বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তখন সেক্ষেত্রে সেই দুটো বাহুকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তো কিছু জিনিস থাকবেই, টপিক থেকে কিছু জিনিস থাকবেই যেগুলো হয়তো তোমাদের জানা রয়েছে, তোমরা এই টার্মগুলোর সাথে পরিচিত। আবার কিছু জিনিস থাকবে যেগুলোর সাথে অপরিচিত। সুতরাং এটা একটা মিক্সড একটা আ উম পুরো পার্টটা একটা মিক্সড আকারে রয়েছে। সেখান থেকে যেই পার্টগুলোর অসুবিধা রয়েছে, যে পার্টগুলোর অজানা বলে মনে হচ্ছে, সেই জায়গাগুলো তোমরা তুলে নেওয়ার চেষ্টা করবে। নেক্সট পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এটা হচ্ছে ৩ টি বাহুর দৈর্ঘ্যই অসমান এবং এর কোণগুলিও একে অপরের থেকে আলাদা হয়। এই জিনিসগুলো ইজি জিনিস। সমবাহু ত্রিভুজের আমরা একটা এক্সাম্পল দেব যে প্রতিটি বাহু সমান, তাহলে ধরো ৪ সেমি, ৪ সেমি, ৪ সেমি নিলাম। তার মানে এটা হয়ে যাচ্ছে সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে ৪ সেমি, ৪ সেমি, ৫ সেমি। এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এটারও দুটো বাহু কিন্তু সমান। এরপরে যেটা রয়েছে বিষমবাহু ত্রিভুজ, মানে ৩ টি বাহুর দৈর্ঘ্যই অসমান। ৩ টি বাহুর দৈর্ঘ্য অসমান বলতে একটা ৪ নিলাম, একটা ৫ নিলাম, একটা ৩ নিলাম। ৩, ৪, ৫ তিনটেই হচ্ছে অসমান। এরপরে আমরা আসছি কোণের মানে কোণ যেটা রয়েছে সেই কোণের ভিত্তিতে ভাগগুলো। ১ম যেটা রয়েছে সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ কি? না, ৩ টি কোণই ৯০ ডিগ্রি থেকে ছোট। অর্থাৎ এরকম আকৃতির যে ছবিটা হবে সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের উদাহরণ। নেক্সট যেটা রয়েছে এই সূক্ষ্মকোণী ত্রিভুজের উদাহরণ। এরপরে যেটা রয়েছে সমকোণী। সমকোণী কথাটার মানেই হচ্ছে, সমকোণী মানে হচ্ছে ৯০ ডিগ্রি। একটা কোণ হচ্ছে ৯০ ডিগ্রি। তার মানে তুমি যদি এরকমভাবে একটা কোণ ৯০ ডিগ্রি করে দাও, এরকমভাবে এইটা যদি ৯০ ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এবং এটাকেই বলা হয় সমকোণী ত্রিভুজ। মনে রাখবে, সমকোণী ত্রিভুজ কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, কিন্তু সমবাহু ত্রিভুজ হতে পারে না। কারণ এই দুটোর বর্গের যোগফল করে যদি বর্গমূল করা হয়, তখন আমরা এই দুটোর বর্গের যোগফল করে তাদের বর্গমূল করা হলে তখন এই ভ্যালুটা আমরা পাই, এবং এটা সবসময় এদের থেকে বড় হয়। এটি যেটাকে অতিভুজ বলা হচ্ছে। তো এই সমকোণী ত্রিভুজ যেটা রয়েছে, এই পার্টটা একবার বলে দিচ্ছি। এই যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হচ্ছে ৯০ ডিগ্রি, একটা কোণ হচ্ছে ৯০ ডিগ্রি। এই কোণটা হচ্ছে ৯০ ডিগ্রি। এইটার আমি A ধরলাম, এটা আমি B ধরলাম, এবং এইটা হচ্ছে C ধরলাম। এটা বলা হয় সমকোণী ত্রিভুজের যে সমকোণটা রয়েছে তার বিপরীত বাহুটাকে অতিভুজ বলে। এবং এই অতিভুজের দৈর্ঘ্যটার মান কি হয়? অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তার রুট ওভার অফ A স্কোয়ার প্লাস B স্কোয়ার। এটা মাথার মধ্যে যেন থাকে যে AB অনেক ক্ষেত্রে সমান হতে পারে। AB যেটা রয়েছে, AB অনেক ক্ষেত্রে সমান হতে পারে। কিন্তু এই বাহুটা এদের সাথে সমান হবে না। কারণ এদের বর্গের যোগফল, তার রুট আসছে। এরপরে বলছে যে স্থূলকোণী ত্রিভুজ, একটি কোণ ৯০ ডিগ্রির থেকে বড়। সেটা কিরকম আকৃতি হবে? সেটা হচ্ছে
একটা এই তো 90 ডিগ্রি হয়, কিন্তু 90 ডিগ্রি থেকে এটা 90 ডিগ্রি, কিন্তু 90 ডিগ্রি থেকে একটু বড় হবে, মানে এরকম করে বাড়িয়ে দাও। তাহলে এই যে এই পার্টটা আমরা পাচ্ছি না আর। এই পার্টটা আর পাচ্ছি না। তাহলে এটা 90 ডিগ্রি থেকে বড় হয়ে গেল। মনে করি এটা 90 ডিগ্রি থেকে বড় হলে আমি ধরছি ১০০ ডিগ্রি। এটা হচ্ছে ১০০ ডিগ্রি, ১০০ ডিগ্রি। তারপরে এই দুটোকে আমি যোগ করে দেবো। তাহলে এইটা হয়ে গেল যেটা, এইটা হচ্ছে আমাদের স্থূলকোণী ত্রিভুজ, যেটার একটা কোণ 90 ডিগ্রি থেকে বড়। এরপরে আসছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা জিনিসটা কি? পরিসীমা হচ্ছে ৩ টে বাহুরই যোগফল। যদি A একটা বাহু হয়, এটা B বাহু হয়, এটা C বাহু হয়, তাহলে ৩ টেকে যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে তার পরিসীমা। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্ষেত্রফল। যেকোনো ত্রিভুজের ক্ষেত্রেই আমরা যদি ভূমি আর উচ্চতা যদি জানতে পারি, ভূমি আর উচ্চতা যদি জানতে পারি, তখন সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে, তখন সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে, মানে সেই সূত্রটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। মানে হাফ ভূমি আর উচ্চতাকে গুণ করে ২ দিয়ে ভাগ করা হয়, তখন সেক্ষেত্রে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা তার এরিয়াটা বার করতে পারবো। এবারে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তাহলে কী রয়েছে? হেরনের সূত্রটা অনেক ক্ষেত্রে তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে, যদি ত্রিভুজ সংক্রান্ত কোনো রিলেটেড পড়ানো হয়, বা ধরো তোমাদের টপিক থেকে যে কোনো থেকে তুলে নিল, বা স্যারের মনে হলো, তখন স্যার বলতে পারেন হেরনের সূত্রটা বলো। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে এটা মূলত বিষমবাহু ত্রিভুজের জন্য প্রয়োগ করা হয়। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এর প্রথমে অর্ধ পরিসীমা বার করতে হয়। মানে এটা হচ্ছে ৩, ৪, আর আমি এটা ৫ ধরছি। ৩, ৪, ৫ করলে যদিও ৯০ ডিগ্রি উৎপন্ন হয়, যাই হোক। তো এই ক্ষেত্রে পরিসীমা কত হবে? ৪ আর ৩ ৭, ৭ আর ৫ হচ্ছে ১২। এটা হচ্ছে পরিসীমা হচ্ছে ১২। তাহলে এসটা কি? এসটা হচ্ছে পরিসীমার অর্ধেক। মানে এস সমান হচ্ছে ১২/২, মানে হচ্ছে ৬। এস সমান হচ্ছে পরিসীমার অর্ধেক, মানে হচ্ছে ৬। এরপরে কি হয়? এরিয়াটা বার করার সময় এই এসটা দিয়ে গুণ করতে হয় বাকিগুলোর সাথে। এসটা হচ্ছে ৬, এটা গুণ করতে হয় এবং বাকিগুলো বিয়োগ করতে হয়। ৬ থেকে এ বাদ দিবে, মানে ৬ থেকে ৫ বাদ দিলে। তার সাথে গুণ হবে ৬ থেকে বি বাদ দিলে, ৬ থেকে ৪ বাদ দেওয়া হলো, ৬ থেকে ৪ এবং ৬ থেকে ৩। এরকমভাবে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এরিয়া যেটা থাকবে সেই এরিয়াটা বার করতে পারি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে আ এরিয়া যেটা রয়েছে, এরিয়াটা কি? এরিয়াটা হচ্ছে √3/4, √3 নিচে 4 ইন্টু এ, মানে হচ্ছে বাহু। বাহু তার হোল স্কয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের এরিয়া। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পেলাম, এটাও হচ্ছে যেহেতু বেস থাকবে এবং এটার নিচে উপরের যেটা মানে হাইটটা যেটা থাকবে সেটা পারপেন্ডিকুলার। এই একই রকম সূত্র যেটা রয়েছে সেখান থেকে আসছে। তাহলে এটা হলো মোটামুটিভাবে ত্রিভুজের যে একদম ইজি যে কনসেপ্টগুলো থাকে সেগুলো তোমাদের সামনে আমি আলোচনা করলাম। নেক্সট বারে আমি আশা করব যে এই সরলরেখা, রেখা এই সংক্রান্ত যদি আমার কোনো টপিক তোমাদের সামনে নিয়ে আসা যায়। যেটাও কিন্তু কাজে লাগবে। কারণ ছোট, ছোট কনসেপ্টগুলোই কিন্তু পরীক্ষাতে ইন্টারভিউ পরীক্ষাতে জিজ্ঞাসা করে, যেগুলো জানাটা প্রয়োজন রয়েছে।